কুরুক্ষেত্রের যুদ্ধের ইতিহাসে বহু বীরের নাম লেখা আছে, কিন্তু এক নাম আছে যার অস্ত্র ছিল না তরবারি, ছিল অতীতের অভিশাপ। এই গল্প সেই আত্মার যার নাম শিখণ্ডী। সময়ের আগে জন্ম নেয় কিছু আত্মা, যারা প্রতিশোধ নিতে নয়, নিয়তির ভার বহন করতে আসে। অনেক আগে কাশীর রাজপ্রাসাদে জন্মেছিল এক রাজকন্যা, নাম অম্বা। আজ স্বয়ংবর অম্বার স্বয়ম্বর সভা চলছিল। হঠাৎ সভার মধ্যে অস্ত্র হাতে প্রবেশ করেন ভীষ্ম। কাশীরাজ চিৎকার করে বলেন, আর এত দুঃসাহস বিনা অনুমতিতে এই রাজসভায় প্রবেশ করে? আমি হস্তিনাপুরের ভীষ্ম। হঠাৎ বজ্রের মতো প্রবেশ করেন হস্তিনাপুরের ভীষ্ম। তার পদধ্বনিতে কেঁপে ওঠে রাজসভা, নিভে যায় প্রদীপের শিখা। একাই তিনি সম্মুখীন হন সকল রাজাদের। মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে তাঁদের অহংকার। কোনো রক্তপাত নয়, শুধু পরাজয়ের নীরব স্বীকারোক্তি। অতঃপর তিনি এগিয়ে যান রাজমঞ্চের দিকে এবং ৩ রাজকন্যাকে সঙ্গে নিয়ে নির্বাক সভা ছেড়ে প্রস্থান করার জন্য অগ্রসর হন। হঠাৎ অম্বা বলে ওঠেন, মহাবীর, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। অন্যজনকে আমার হৃদয় দিয়েছি। ভীষ্ম থমকে যান। তিনি তাকে মুক্ত করে দেন, কিন্তু নিয়তি তখনও নীরব, প্রত্যাখ্যানের আগুন। অম্বা ফিরে যায় সেই রাজপুরুষের কাছে, কিন্তু সে তাকে গ্রহণ করে না। তিনি বলেন, আমি তোমাকে গ্রহণ করতে পারবো না অম্বা। ভীষ্মের স্পর্শে তুমি আর আমার যোগ্য নও। এই তো তবে আমার অপরাধ। অম্বা ফিরে যায় সেই রাজপুরুষের কাছে, কিন্তু সে তাকে গ্রহণ করে না, কারণ সে ভীষ্মের স্পর্শে কলুষিত। অম্বা ফিরে আসে ভীষ্মের কাছে। সে বলে, আপনি আমার জীবন নষ্ট করেছেন, আমাকে গ্রহণ করুন। আমি ব্রহ্মচর্য ব্রতধারী। অম্বা অরণ্যে যায়, তপস্যা করে, শিবের আরাধনা করে। শেষে সে ঘোষণা করে, এই জীবনেই না হোক, আগামী জন্মে আমি ভীষ্মের মৃত্যুর কারণ হব। অম্বা আত্মদাহ করে, কিন্তু আত্মা পুড়ে যায় না। সে আবার জন্ম নেয় দ্রুপদের রাজ্যে। নাম রাখা হয় শিখণ্ডী। জন্মে সে নারী, কিন্তু রাজা তাকে লালন করেন পুত্র হিসেবে। এই সন্তানই ভীষ্মের পতনের কারণ হবে। তবে সে পুত্র হিসেবেই বড় হবে। তার নাম শিখণ্ডী। সময় গড়িয়ে যায়। পাঞ্চালের রাজ্যে শিখণ্ডী যৌবনে পদার্পণ করে। রাজকীয় মর্যাদায় তার বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিবাহের পরেই এক নির্মম সত্য প্রকাশ পায়। শিখণ্ডী জন্মগতভাবে নারী। এই সংবাদ বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে। রাজসভা স্তব্ধ হয়ে যায়। শ্বশুরালয়ে নেমে আসে অপমান, লজ্জা ও ক্রোধ। শিখণ্ডীর স্ত্রীপক্ষ থেকে যুদ্ধের হুমকি দেওয়া হয় পাঞ্চালের বিরুদ্ধে। এই অপমানের মূল্য পাঞ্চালকে যুদ্ধ দিয়ে দিতে হবে। যে সত্য আজ প্রকাশ পেল, এই অপমান ও সংকটের ভার শিখণ্ডী একা বহন করতে পারে না। রাত্রির অন্ধকারে সে রাজপ্রাসাদ ত্যাগ করে। পথ ধরে যায় ঘন নিঃশব্দ অরণ্যে, যেখানে মানুষ নয়, দেবতাদের নিঃশ্বাস চলে। সেখানেই তার দেখা হয় এক রহস্যময় যক্ষের সঙ্গে। যক্ষ শিখণ্ডীর দুঃখের কথা শোনে তার অতীত, তার প্রতিজ্ঞা, তার নিয়তির কথা। যক্ষ করুণায় গলে যায়। সে বলে, যক্ষ করুণায় গলে যায়। যক্ষ নিজের অলৌকিক শক্তিতে শিখণ্ডীর লিঙ্গ পরিবর্তন করে। নারী থেকে পুরুষ, দেহ বদলে যায়, কিন্তু আত্মার আগুন আগের মতোই জ্বলে। তবে যক্ষ একটি শর্ত রাখে, যুদ্ধ শেষ হলে আমার রূপ আমাকে ফিরিয়ে দেবে। এই দান স্থায়ী নয়, এটি নিয়তির প্রয়োজনে। শিখণ্ডী সম্মত হয়। যক্ষ বলে, এই যুদ্ধের জন্য নয়, ধর্মের ভার রক্ষার জন্য তোমাকে পুরুষ হতে হবে। আমি গ্রহণ করলাম। নতুন দেহে, নতুন শক্তিতে
শিখণ্ডী রাজ্যে ফিরে আসে। তার চোখে আর দ্বিধা নেই, আছে শুধু এক লক্ষ্য। যে প্রতিজ্ঞা আগের জন্মে নেওয়া হয়েছিল, এই জন্মে তার পূর্ণতা দিতেই হবে। নিয়তি এগিয়ে চলে কুরুক্ষেত্রের দিকে। শিখণ্ডী আমি বলে, আর রাজপুত্র নই, আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করতে ফিরেছি। নিয়তির পথ একবার খুললে তা যুদ্ধেই গিয়ে থামে। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভীষ্ম, অপরাজেয়, অজেয়, পাণ্ডবরা হতাশ। কৃষ্ণ বলেন, ভীষ্মকে পরাজিত করা যায় না শক্তিতে, কারণ তিনি বেঁধে রেখেছেন নিজেকে ধর্মের শৃঙ্খলে। যে নারী, তার বিরুদ্ধে তার ক্ষেত্রে ভীষ্মের তীর নীরব থাকে। আর সেই নীরবতার পথেই আজ এগিয়ে যাবে একমাত্র নাম, শিখণ্ডী। শিখণ্ডী রথে ওঠে, ভীষ্ম তাকান তার দিকে, চোখ বিস্ময়ে স্থির। অম্বা? ভীষ্ম অস্ত্র নামিয়ে রাখেন। শিখণ্ডী তীর ছোড়ে না, সে শুধু সামনে দাঁড়ায়। তার আড়াল থেকে অর্জুনের তীর ভীষ্মকে বিদ্ধ করে। মহাবীর ভীষ্ম পতিত হন সরসজ্জায়। শিখণ্ডী বিজয়ী নয়, সে উল্লাস করে না, কারণ তার জন্মই ছিল একটি উদ্দেশ্যের জন্য। সে নারী ছিল, পুরুষ হল, কিন্তু তার পরিচয় ছিল অম্বার আত্মা। এটাই শিখণ্ডীর পরিচয়। মহাভারতে যুদ্ধ জিতেছিল পাণ্ডবরা, কিন্তু ভীষ্মকে পরাজিত করেছিল এক নারীর অগ্নিপথ।